আসসালামু আলাইকুম। আজকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে কিছু কথা বলতে চাই। আসলে যে কথাগুলা না বললেই নয়, খুবই দৃষ্টিকটুর এগুলা। আমাদের গতকালকে কি একটা ট্র্যাজেডি যাইতেছে, এই ট্র্যাজেডির ভিতরে আমরা রাজনীতি করি। আফসোস, বাঙালি হিসাবে আমাদের আফসোস, আসলে আফসোস থাকা দরকার। এই বিষয়টা নিয়েও রাজনীতি করা লাগে। দেখেন ভাই, আপনার যদি দলের প্রচারণা করতে হয় তাহলে একা যান। আপনি একা যান, আপনি দল বললে 50 জন, 100 জন, 200 জন মানুষ নিয়ে আপনি যাইতেছেন। এই যাওয়ার সময় যে বাচ্চাগুলা হাসপাতাল নিব, হাসপাতালে গাড়িগুলা ঠিকঠাক মতো যাইতে পারে না। কেন ভাই এই জায়গায় রাজনীতি প্রমোশন করা লাগবো বা রাজনীতি টাইনে আনা লাগবো? এই যে সারা দেশের একটা দুঃখের একটা দিন, মানে এই দিনটা জাতি সারা জীবন মনে রাখবো। এই তো একটা চ্যাপ্টার গেল। তারপরে আমার ছোট ভাই বোনগুলা কিভাবে আগুনে পুড়িয়া গেল, আফসোস। আমার প্রশ্ন এই জায়গায়, আমার প্রশ্ন পাইলট নিয়ে আনা। আসলে পাইলট কি করব, সে তার সর্বোচ্চটা চেষ্টা করছে, কিন্তু আমার প্রশ্ন যে অথরিটি, এই যে বিমানটা 1966 সালে বাংলাদেশে আসছে, কত বছর হয়ে গেছে, তারপরেও কেন এই বিমানটা বাংলাদেশে? তারপরেও 1966 সালে এটা সেকেন্ড হ্যান্ড কিনছে বাংলাদেশের, মানে কি বলবো, চরম পর্যায়ে, মানে একটা ব্যর্থতা। আমি এটা মনে করবো একটা ব্যর্থতা। এই ব্যর্থতার দায় কে নিব? অথরিটি তাদের যে ইকুইপমেন্ট, বাংলাদেশ একটা দেশ ইস্টাবলিশ থাকে তার সামরিক বাহিনী দিয়ে। সামরিক বাহিনীর যদি ইকুইপমেন্টগুলাই ঠিকঠাক না থাকে, তাহলে কিভাবে আপনি সামরিক যে শক্তিমত্তা এটা দেখাবেন? দেখেন ভাই, আমি নেভিতে ছিলাম, তখন নেভির ম্যাক্সিমাম শিপ মানে জাহাজ, যুদ্ধ জাহাজ সব হয়েছে সেকেন্ড হ্যান্ড। মানে অন্য দেশ 50-60 বছর চালাইছে বা 20-30 বছর চালাইছে, তারপর ওই জায়গা থেকে এগুলা ক্রয় করে আইনা বাংলাদেশে এগুলা নতুন করে নামকরণ করে আবার বাংলাদেশে এগুলা চালায়। এগুলার যেই সরকারি অনুমোদন পায়, উদ্বোধন করে। কেন? আমাদের যদি টাকার সংকট হয়, আমরা নতুন নতুন যেই যুদ্ধের জন্য যেই সরঞ্জামাদি, যে যুদ্ধ করতে একটা নেভির একটা জাহাজ লাগে, জাহাজটা আমরা নতুন কিনবো। এয়ারফোর্সের বিমান লাগে, যুদ্ধ বিমান লাগে, আমরা নতুন কিনবো, একটা কিনবো, কিন্তু বেশি কেনার দরকার নেই। কিন্তু আমরা নষ্ট যেগুলা অন্য দেশ ডেট এক্সপায়ার হয়ে গেছে, অন্য দেশ এগুলা বিক্রি করে দেয়, আমরা এগুলা 2-3টা কিনে এত বড় বহর করার দরকার নাই তো ভাই। একটা কিনবো, আমরা ভালো দেখে একটা কিনবো। দেখেন, আমি একটা সত্য কথা আপনাদেরকে বলি, বাংলাদেশ নৌবাহিনীতে যদি প্রমোশন, যে নৌবাহিনী প্রধান হবে, সে যদি অ্যাডমিরাল হইতে চায়, তাহলে বাংলাদেশের সাবমেরিন থাকা লাগবে, তারপরে আকাশপথে বিমান থাকা লাগবে। এখন বাংলাদেশের সাবমেরিন ছিল না, বুঝছেন? তা বাংলাদেশ 2টা সাবমেরিন কিনছে, যেই 2টা সাবমেরিন চালাইতে আরও 5টা জাহাজ এটারে সাপোর্ট দেওয়া লাগে। এই বাংলাদেশের সাবমেরিন 2টা, একটা নবযাত্রা, একটা জয়যাত্রা। এই 2টা কি যুদ্ধ করব, কি যে সাবমেরিন পানি মিশন দিয়ে যুদ্ধ করব, কি তাদের চালাইতেই 5টা স্কোয়াড লাগে, যে জাহাজ তাদেরকে যে চট্টগ্রাম থেকে পেকুয়া পর্যন্ত নিব, কক্সবাজার। এখন আপনারাই বলেন যে এই 2টা সাবমেরিন কিনা আসলে আমাদের দেশের কি উন্নয়ন হয়েছে? আমাদের দেশের কি উন্নয়ন হয়েছে? এটা উন্নয়ন হয়েছে নেভির অফিসারের। এটা উন্নয়ন হয়েছে নেভির অফিসার, রিয়ার অ্যাডমিরাল ছিল আগে নৌবাহিনী প্রধান। যখন সাবমেরিন কিনছে, তখন তারে একটা দেশের নৌবাহিনী প্রধানের অ্যাডমিরাল পদমর্যাদা হইতে তার দেশে সাবমেরিন থাকা আবশ্যক। তাই তারা নষ্ট, যেগুলা মানে অন্য দেশে চলে না, 50-60 বছর চলছে, সেই সাবমেরিন 2টা বাংলাদেশে কিনছে, কিনে এখন সে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল পদমর্যাদায় হয়েছে। আসলে আমরা পদবীর আকাঙ্ক্ষায় মানে লিপ্ত হয়ে গেছি। আমাদের যে দেশ উন্নয়ন করতে হবে, দেশটা একটা ভালো স্টেবল পর্যায়ে যাইব, এইটা চিন্তা ভাবনা আমাদের নাই। যারা যে অফিসার আছে, দেখেন সামরিক বাহিনীর অফিসাররা যে কত মানে নিজের স্বার্থটা ভালো বোঝে, এটা যারা সামরিক বাহিনীতে চাকরি করে তারাই ভালো বোঝে। যারা সেলর হিসাবে আছে সামরিক বাহিনী, তারাই বোঝে অফিসারের স্বার্থে লাগলে, অফিসারের স্বার্থের জন্য সে সব কিছু করতে পারবে, কিন্তু সেলরের স্বার্থ কখনোই দেখবো না, বুঝছেন? এখন আমার কথা হলো, বাংলাদেশ যদি সাপোজ মনে করেন মিয়ানমারের সাথে যুদ্ধ বাইজা গেছে, এখন
পানিপথে যুদ্ধ করতে হবে। বাংলাদেশের সাবমেরিন, এই সাবমেরিন 2টা নিতেই লাগে 5টা 6টা স্কোয়াড লাগে এগুলারে, যে চট্টগ্রাম থেকে ঈশাখান থেকে পেকুয়া পর্যন্ত শেখ হাসিনা ঘাঁটি পর্যন্ত নিতে। এখন এই সাবমেরিন কিভাবে যুদ্ধ করব? এগুলা না কিনা আমরা একটা সাবমেরিন কিনতাম, বা আমরা ছোটো দেখা কিনতাম, আমরা টাকা দিয়া এই পুরান সাবমেরিন কিনছি যেগুলা কোনো কাজে না, কোনো মানে কোনো কাজেই আসবো না যুদ্ধক্ষেত্রে। তারপরে বাংলাদেশ নেভিতে বহুত জাহাজ আছে বুঝছেন, যেগুলা অন্য দেশে এক্সপায়ার হয়ে গেছে, তারপরে বাংলাদেশে এগুলা কিনে নিয়ে আসছে। কিন্তু কেন ভাই এই পুরাতন যেই জিনিসগুলো আছে, যেই জাহাজগুলো, এগুলো ওই দেশে চলে না দেখেই তো বিক্রি করিয়া দিছে। কেন আমরা এগুলা কিনতে যাইব কেন? আমার প্রশ্ন, আমরা এগুলা কেন কিনতে যাইব? এগুলা কিনিয়া আমাদের কি লাভ? তারপরে যে বিমান, এটা যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হইতে পারে। এখন যে বাহিনীর লোকজন অনেক এক্সারসাইজ করে করে সেফটি থাকার জন্য, বাট অ্যাক্সিডেন্ট হইলে, এই যে বিমানটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাদের অনেক প্রশিক্ষণ আছে যে কিভাবে ইজেক্ট হওয়া লাগে, তারপরে কিভাবে মনে করেন একটা ঝামেলা হয়ে গেলে এটার যান্ত্রিক ত্রুটিগুলা কিভাবে মানে সাময়িক যে সেফটি ওগুলা নিশ্চিত করা লাগে, এগুলা সব প্রশিক্ষণই দেওয়া হয়। কিন্তু তারপরেও দেখছেন কত বড় একটা যে ট্র্যাজেডি হয়ে গেল, কত বড় একটা দুর্ঘটনা হয়ে গেল। দুর্ঘটনা হইতেই পারে। তারপরে আর্মিতে বিভিন্ন ইকুইপমেন্ট আছে যেগুলা অনেক অনেক বছর আগে। তারপরে বাংলাদেশ নেভির এমুনেশন, যেগুলো 1960 সাল, 70 সাল, 80 সাল, এমুনেশন মানে গোলা বারুদ, এগুলা ডেট এক্সপায়ার হয়ে গেছে। এই ডেট এক্সপায়ার হয়ে এমুনেশন, এগুলা দিয়ে তো ফায়ার হইব না ঠিকঠাক মতো। কিছু আরও 4-5 বছর আগে এক নেভির জিআই, সে ফায়ার করতে গেছে, ফায়ার ফিন যা এমুনেশনে হিট করে না, এমুনেশনটা ছিল এক্সপায়ার এমুনেশন। ওই জিআই ওই জায়গায় তার এক সাইড একেবারে সেকেন্ডের ভিতরেই চলে গেছে। কেন ভাই? এই যে অথরিটি নিজেদের স্বার্থের জন্য সব করতে পারে, কিন্তু দেশের স্বার্থের জন্য কেউ কোনো দিন আগায় আসে না। বা তারা দেশে বলে সবসময় মুখে বলে ভালোবাসি, কিন্তু সত্যিই তারা দেশে ভালোবাসেন। তারা তাদের পদমর্যাদা, তাদের স্বার্থ, তাদের যেই ফ্যাসিলিটি, এগুলাই নিতে সবসময় মুখিয়ে থাকেন। তারপরে এই যে আমার একটা কথা, যে কালকে যেই বিমান দুর্ঘটনাটা হইল, এটা মূল কাহিনীটা কোন জায়গা থেকে? এটা কেন এরকম হইল? এই প্রশ্ন কি কারো কাছে আছে? তারপরে এতগুলা প্রাণ, যারা ফুটফুটে শিশু, আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ হইতো, তারা মাইলস্টোন কলেজের মতো স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করে, অনেক ভালো একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান থেকে ব্রিলিয়ান্ট হয়ে তারা বের হইতো। আসলে তাদের ফ্যামিলির কি অবস্থা? এখন তাদের কি এই ক্ষত কোনোভাবেই কি পূরণ করার মতো? আপনারাই বলেন, তাদের এই ক্ষত। এখন সরকার কি করবে? আসলে সরকারের কি করা? এই সিস্টেমটা তো অনেক আগে থেকে ভাই চালু হয়ে আসছে। ইন্টারিম সরকার কি করবে? এই সিস্টেমটা তো ইস্টাবলিশড একদিন দুদিন হয় না। এই যে দুর্নীতি, এই সিন্ডিকেট, এটা তো একদিন দুদিনে প্রতিষ্ঠিত হয় না ভাই। এটা একটা সিস্টেমের ভিতরে এই দুর্নীতিগুলা চালু হয়েছে। দেখেন যে ডিফেন্সে বাহিনীর যত অফিসার আছে, ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, তারা সবগুলাই দুর্নীতি এবং চাটুকারিতা করিয়া, গভর্নমেন্টের চাটুকারিতা করিয়া, যে সরকার ছিল তাদের চাটুকারিতা করিয়া তারা এই বড় পর্যায়ে গেছে। তারা এই চাটুকারিতা করে তারা এই র্যাঙ্ক পাইছে। তারা দেশের জন্য করে না, তারা তাদের র্যাঙ্ক, তাদের মর্যাদার জন্য তারা সব করতে পারে, বুঝছেন? এই চাটুকারিতা এবং এই দুর্নীতির কারণে আজকে এই দুর্ঘটনা। আমার দুঃখ লাগে আসলে, বাংলাদেশের মতো দেশে আমার জন্মগ্রহণ হয়েছে, বাট আমি এই পতাকারে ভালোবাসি। এই পতাকার জন্য আমি সব কিছু করতে পারি, বুঝছেন? কিন্তু এই দেশের দুর্নীতি যতদিন শেষ না হবে, এই দেশটা ততদিন স্টেবলিশড হতে পারবো না। দিন দিন দুর্নীতি বেড়েই চলছে সর্ব সেক্টরে। আপনারা আর্মি বলেন, নেভি বলেন, এয়ারফোর্স বলেন, যত মনে করেন ফোর্স আছে, সবার ভিতরে দুর্নীতি। সবাই সবার জায়গা থেকে দুর্নীতি করতেছে। এই যে এই বিমানগুলা কিনে বা বিভিন্ন ইকুইপমেন্ট কিনে, এই জায়গায় কিনে 1 টাকা দিয়া এই জায়গায় বালাম করে মাল লিখে 5 টাকা, এগুলা সব তাদের পকেটে ঢোকে।
আপনি কিছু বলতে পারবেন না। ওই সেক্টরগুলোতে সাংবাদিক যাওয়া নিষেধ, এই যে সামরিক বাহিনীর এরিয়ার ভিতরে সাংবাদিক যাওয়া নিষেধ, তারা যা ইচ্ছা তাই করতে পারে। এই সাংবাদিক যদি যাইতে পারতো তাহলে এই সামরিক বাহিনীর অফিসাররা এই রকম দুর্নীতি করতে পারতো না। এই সামরিক বাহিনীর অফিসারদের জবাবদিহিতার মধ্যে আনতে হইব। এই সামরিক বাহিনীর অফিসাররা যতদিন না জবাবদিহিতার মধ্যে আসবে ততদিন তারা এই দুর্নীতি করতেই থাকবে। এটা আপনি কোনোভাবেই বন্ধ করতে পারবেন না। সামরিক বাহিনীর অফিসাররা এত ট্যালেন্ট, এত বিচক্ষণ, তাদের দুর্নীতি ধরার মতো ক্ষমতা খুব কম মানুষেরই আছে। আর আপনি যারা সামরিক বাহিনীর যে সোলজার আছে তারা যদি প্রতিবাদ করতে যায় তাহলে তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করে দেওয়া হয়। আসলে তাদের বিরুদ্ধে কোনো কথা বলার স্কোপই নাই। এই যে দুর্নীতি, এই সিন্ডিকেট যতদিন না পর্যন্ত বন্ধ হবে বাংলাদেশ ততদিন পর্যন্ত স্টেবল হবে না। আমি কালকের ঘটনায় সত্যি মর্মাহত, খুবই দুঃখ লাগে যে আসলে এরকম একটা দিন হঠাৎ করে আমরা দেখতে পাইব। আসলে এটা কখনোই ভাবিনি। এটা সত্যি একটা দুঃখের, একটা বেদনার দিন। হঠাৎ আর 10-15 মিনিট পরে হয়তো বাড়িতে চলে যেত বাচ্চাগুলা ফুটফুটে, আমার ভাই আমার বোনরা। এই বাচ্চাগুলা আর বাড়ি ফেরা হলো না। কত মার আর্তনাদ। ওই ম্যাডাম যে 20-25 জন বাচ্চাদেরকে সে আগুন থেকে ছড়ায় নিজে আগুনে পড়ছে, সে ম্যাডামের কথা আমার সত্যি অন্তর কেড়ে যায়। আসলে বাংলাদেশটা সবার, সবাই যদি ঐক্যবদ্ধভাবে এই দেশের দুর্নীতি মুক্ত করে বাংলাদেশটা চালাইতে পারে তাহলে বাংলাদেশে কোনো দুর্ঘটনা, কোনো অনিয়ম, কোনো সেক্টরেই থাকবে না। তাই আমরা দুর্নীতিটা বন্ধ করি সবাই সবার জায়গা থেকে। আসলে আমরা বাঙালিরা মনে করি আর্মি অনেক ভালো, নেভি অনেক ভালো, এয়ারফোর্স অনেক ভালো, কিন্তু তারাই এই যে দুর্নীতির হেড মাস্টার মাইন্ড হচ্ছে এই সেক্টরের অফিসারগুলা। আপনি মানেন এবং না মানেন, এটাই সত্যি ভাই, এটাই সত্যি। আমার কথাগুলা একবার রিয়েলাইজ করেন, একটু মন দিয়া শোনেন ভাই, এটাই সত্যি। আমি আবারও বলছি, দুঃখ লাগে ভাই। আর যারা এই বিষয়টা নিয়ে রাজনীতি করেন ভাই, দোহাই লাগে, আপনারা রাজনীতি করেন না, এখন রাজনীতি করার সময় না। আপনার দল বল নিয়ে আপনি রাজনীতি করেন না ভাই, রাজনীতির সময় এখন না। মানুষের মন থেকে উঠে যাবেন ভাই, মানুষের মন থেকে উঠে যাবেন, রাজনীতির সময় না এখন ভাই। আর যারা নিহত হয়েছে সকলের প্রতি শ্রদ্ধা, আল্লাহ তাদের জান্নাতুল ফেরদাউস দান করুক এবং তাদের পরিবারের প্রতি সহানুভূতিতা এবং তারা ধৈর্য ধারণ করতে পারুক, এই কামনাই করি। আসসালামু আলাইকুম।